পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল সরকার পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ। এই সরকার একটা প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন দুর্নীতি ছাড়া মানুষকে কিছু উপহার দিতে পারেনি। 2011 সালের ক্ষমতার তথাকথিত পালাবদলের সময় যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান মমতা ব্যানার্জির কাছে ছিল, আজকে সেই স্লোগানই তৃণমূল কংগ্রেসের সামনে ঘুরে আসছে। মানুষ কথা বলতে চাইছে, প্রতিবাদ করতে চাইছে, সরকারের সমালোচনা করতে চাইছে, কিন্তু কোথাও পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেসের এই সীমাহীন আগ্রাসন দিয়ে আজকে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেবার প্রচেষ্টা আমরা গত প্রায় 1 দশক ধরে দেখলাম, বেশি সময় ধরে। এখন নতুন হয়েছে নির্বাচন কমিশন। আজকে বিভিন্ন জায়গায় জেলা শাসক বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে একজনেরও ভোটার লিস্ট থেকে নাম যাতে বাদ না যায়। আসলে তৃণমূল কংগ্রেস মৃত্যু ঘণ্টা শুনতে পাচ্ছে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে একসময় সিপিআইএম এর মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন, বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন, আজকে কেন জানি না বিহারের নির্বাচনে ঠিক আগে সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভুয়ো ভোটার তুলে আনার যে প্রচেষ্টা, সেটার কারণে আজকে তারা সরাসরি সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করছে। কংগ্রেসকে মানুষ কার্যত এখন একটা প্যারাসাইটে রূপান্তরিত করে দিয়েছে। শতাব্দী প্রাচীন পার্টি যারা একসময় স্বাধীনতা আন্দোলনের মঞ্চটাকে একটা রাজনৈতিক দলে রূপান্তরিত করেছিল, কয়েকটি বিভাজনের পরেও যে কংগ্রেস আসমুদ্র হিমাচলে একমাত্র জাতীয় দল হিসেবে নিজের প্রতিষ্ঠা রাখতে পেরেছিল, সেটা কার্যত এই মুহূর্তে কয়েকটি আঞ্চলিক দলের মুখাপেক্ষী হয়ে, তাদের পরজীবী হয়ে, তাদের উচ্ছিষ্টভোগী হয়ে এখানে বেঁচে থাকতে চাইছে। আর দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের সিপিআইএম তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করেন, তাদের কর্মীদের মাথা ফাটে, হাত ভাঙে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে আন্দোলন করেন, ছাত্রদের ডিওয়াইএফআই এর কর্মীদের তারা এগিয়ে দিয়ে যান, কিন্তু আবার একই সঙ্গে ইডি সিবিআই এর তৎপরতার বৃদ্ধির কারণে বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার সক্রিয়তার জন্য তারা পার্লামেন্টকে একসঙ্গে অচল করে দেন এবং একসঙ্গে ওয়াকআউট করেন। এটাই হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক ছবি। কিন্তু আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে? ফলতা এসইজেড এর যে শিল্পের ইউনিট, সেটা অর্ধেকে নেমে এসেছে। 1919 সালে 70টি ইউনিট ছিল ফলতাতে, সেখানে 2024-এ সেটা কমে এসে দাঁড়িয়েছে বাড়ার পরিবর্তে, আমরা তো জানি এগিয়ে বাংলা, বাড়ার পরিবর্তে সেটা এসে গেছে 36টিতে। কার্যত এ রাজ্যে শিল্পায়ন বলে কিছু নেই। 6688টি কোম্পানি তাদের হেড অফিস কলকাতা থেকে সরিয়ে অন্য জায়গায় চলে গেছে। পশ্চিমবঙ্গ থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল অব্যাহত। এখানে নতুন করে আবার দুটো, একটা ন্যাচারাল গ্যাস এবং অয়েল ফিল্ডের সন্ধান পাওয়া গেছে। এটা কাকপুর 1 আর রানাঘাট 2। তাতে অন্তত রিজার্ভ আছে এই মুহূর্তে 40,000 কোটি টাকার বেশি পরিমাণ জ্বালানি, সেটা থেকে উঠলে পাওয়া যায়। রাজ্য সরকার তার জন্য রয়্যালটি পাবে এবং এই প্রকল্পকে যদি দ্রুত রাজ্য সরকার সহযোগিতার মধ্যে দিয়ে আজকে যদি প্রকল্পগুলোকে চালু করে, তাহলে নিঃসন্দেহে আজকে গোটা উত্তর 24 পরগনার আর্থসামাজিক অবস্থা বদলে যাবে। এর মধ্যেই প্রায় 100 স্কোয়ার কিলোমিটার জমি ওএনজিসির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে চাওয়া হয়েছে। পার্লামেন্টে বারবার প্রশ্ন তোলার পর এবং 19টা চিঠি লেখার পর শেষ পর্যন্ত রাজ্য সরকার গত বাজেটে স্বীকার করেছে তারা পার্টিসিপেট করবে, তারা পিএমএল প্রোভাইড করবে, মানে পেট্রোলিয়াম মাইনিং লিজ, যেটা কোনো রাজ্যে তেল তুলতে গেলে আমাদের যে সংস্থাগুলো আছে তাদের প্রয়োজন হয়, সেটা তারা দেবে। আবার নতুন করে এটা সম্ভাবনা এসেছে। এ রাজ্যে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে একটা বিপুল পরিমাণ ম্যাঙ্গানিজ ওরের সন্ধান পাওয়া গেছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা এর মধ্যে রিপোর্ট সাবমিট করে দিয়েছে, কিন্তু বারবার রাজ্য সরকারকে অনুরোধ করবার সত্ত্বেও রাজ্য সরকার এখানে কোন জিনিসটাকে বাস্তবায়িত করবার
কোনো প্রচেষ্টা দেখাচ্ছেন না। পার্ক সার্কাসে বিরাট বিভিন্ন সময় পার্ক সার্কাস আমরা একদম কলকাতার একদম প্রাণ কেন্দ্র। পার্ক সার্কাস একটা অত্যন্ত প্রসিদ্ধ জায়গা। পার্ক সার্কাসে যে রেলের জমি যেভাবে এনক্রোচ করা হয়েছে এবং বেআইনি ভাবে সেখানে দখলদারি চলেছে, যে নোংরা অবস্থায় সেখানে আছে, সেখানে পরিচ্ছন্নতা নিয়ে আসার কারণে এবং এনক্রোচমেন্ট বন্ধের কারণে পার্লামেন্টে প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন যে বারবার এই রাজ্য সরকারের অসহযোগিতার কারণে কার্যত তারা এখন অসহায় অবস্থার মধ্যে আছেন এবং পার্ক সার্কাসের ওই স্টেশন চত্বরের মধ্যে কোনো পরিবর্তন করা যাচ্ছে না। সেনার জমি 1540 একর সেনার জমি, সেটা পর্যন্ত এখানে এনক্রোচ হয়ে গেছে। একদিকে বিএসএফ কে বিওপি করবার জন্য রাজ্য সরকার কোনো জমি দিতে পারছেন না। 43টা রেলের প্রজেক্ট জমি জটের কারণে পশ্চিমবঙ্গে আটকে আছে। আর ঠিক তখনই সেনার জমি পর্যন্ত এরা এনক্রোচ করা হয়ে গেছে এই আমলে। সেখান থেকে এভিকশন করবার, সেখান থেকে উচ্ছেদ করবার যেটা দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের, সেখানে তারা কোনো সহযোগিতা করছেন না, কোনো উদ্যোগ নিচ্ছেন না। রায়গঞ্জের একটা সেন্টার আছে প্রত্নতাত্ত্বিক বিভাগের, সেখানে 33টি পুরাতাত্ত্বিক স্থানে অবৈধ দখলদারি হয়ে গেছে। উত্তরবঙ্গের ইতিহাস এবং ঐতিহ্য আজকে এই অবহেলা ও দখলদারি শিকার, এখানে রাজ্যের কোনো নজরদারি নেই। আপনারা বলতে পারেন এই ডিপার্টমেন্টটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের, কিন্তু কেন্দ্রীয় সরকারের তো নিজস্ব কোনো জমি হয় না। কেন্দ্রীয় সরকার এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে রাজ্য সরকারকে নিয়ে চলে। সেখানে রাজ্য সরকারের সম্পূর্ণ এই ধরনের আচরণ আজকে পশ্চিমবঙ্গের বহু পুরাতাত্ত্বিক বিশিষ্ট জায়গাগুলো, সেগুলোকে আজকে একটা ধ্বংসের জায়গায় পৌঁছে দিয়ে গেছে।